টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, কূটনৈতিক সম্পর্কের পালে নতুন হাওয়া। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুঃসময় শাসনভার গ্রহণ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এই তালিকায় নাম থাকায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সাময়িকী টাইম ম্যাগাজিন। অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের জন্য ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর থেকে দেশ পুনর্গঠনে অর্থনীতি, রাজনৈতিক এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গা ইস্যু পর্যালোচনা করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবর্তনে আগ্রহ দেখায় মিয়ানমারের জান্তা সরকারও। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে নতুন বিনিয়োগ, মার্কিন শুল্ক নীতি, ভারত বাংলাদেশ কূটনীতিক বিষয়গুলোতে তার বলিষ্ঠ নেতৃত্বে শক্তিশালী অবস্থান নেয় বাংলাদেশ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বার্তায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ মানুষের ব্যবসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কঠিন সময়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানবাধিকার পুনরুদ্ধার করে ন্যায়সঙ্গত মুক্ত সমাজ গড়ে তুলেছেন। টাইম ম্যাগাজিনের বিশ্ব নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাইম আহমেদ, ২১শে টেলিভিশন। নতুন করে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের বাংলাদেশ সফরে অগ্রগতি হবে দুই দেশের ব্যবসা বাণিজ্য থেকে নিরাপত্তা বিষয়ক খাত, এমনটাই বলছেন কূটনীতিকরা। তবে ৭১ পূর্ববর্তী সময়ে পাকিস্তানের সম্পদ থেকে $৪.৫২ বিলিয়ন আর্থিক যে দাবি বাংলাদেশ করবে তা পাওয়া না পাওয়া নিয়েও মতপার্থক্য রয়েছে কূটনৈতিক মহলে। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এ লক্ষ্যেই বুধবার দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এই সফরে তার সঙ্গে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার আলোচনা হওয়ার কথা। আর এফওসিতে আলোচনা হবে উভয় পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। কূটনীতিক মহল মনে করছেন, এই বৈঠকের পর বাণিজ্য, কৃষি ও প্রতিরক্ষা খাতে ব্যাপক অগ্রগতি হবে। ভারতের সহযোগিতা থাকলে সার্ককে নিয়ে ব্যবসা খাতে উন্নতি করা সম্ভব হবে। তারা কিন্তু কৃষির ব্যাপারে অনেক অগ্রগতি তাদের আছে, অনেক কিছুর সারপ্লাস তাদের আছে, উদ্বৃত্ত তাদের আছে। সুতরাং আমি মনে করি যে ওরাও প্রথমেই চাইবে যে ওদের কৃষি পণ্যের বাড়াইতে, রফতানি বাড়াইতে। বাণিজ্যের সম্ভাবনা আছে, কিন্তু এটা আবার একপাক্ষিক। আমরা আমদানি করি বেশি, পাঠানোর জিনিস কম। বৈঠকে ১৯৭১ সালে পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে $৪.৫২ বিলিয়ন আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে কূটনীতিক মহলে রয়েছে ভিন্ন ভিন্ন মত। পাকিস্তান should pay this money in over the period of time to the people of Bangladesh. You know, the relationship between Bangladesh and Pakistan needs to improve. That is the important thing.
বৈঠকটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হওয়ার কথা। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন দিতে পারে। অন্যদিকে মাঠ প্রশাসন নিরপেক্ষ নয় দাবি করে এনসিপি বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন নয়। আর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত। বুধবার বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। প্রথমবারের মতো ৩ দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। নানা কর্মসূচির ভিড়ে গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে। দুপুরে প্রথম বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর আমির। বৈঠক শেষে জামায়াতে আমির বলেন, নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ, আওয়ামী লীগের বিচার সহ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জামাত। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর বৈঠক করে নতুন রাজনৈতিক দল এনসিপি। পরে সাংবাদিকদের দলটির নেতা নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয়েছে, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, আর মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়। নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধির দল বৈঠক করেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সরকার চাইলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। সংস্কার যে ঐক্যমত হবে সেটা আগামী ১ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সনদ সই হয়ে যাবে। তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নেই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। ২ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে আলাদা আলাদা ব্রিফ করা হয়। মির্জা ফখরুল বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে তারা সন্তুষ্ট নন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি, রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। সরকার বলছে সংস্কার প্রস্তাব নিয়ে অনেকটাই একমত বিএনপি, তবে কিছুটা ভিন্ন সুর মির্জা ফখরুলের কথায়। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন।
তারা বলেছে যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তারা কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও বিচার নিয়ে। দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা আবার আপনাদের সামনে আসবো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আরও জানান, নির্বাচনের প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাইয়ের কর্মপরিকল্পনা প্রকাশ করবে কমিশন। এছাড়া অক্টোবরের আগে রাজনৈতিক দল সহ অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে ক্রিয়াদোষ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন এই কমিশনার। দল থেকে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেতৃত্বকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার পরিকল্পনা বেশ এগিয়েছে। আনন্দবাজারের রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের। সরকারিভাবে দাম বাড়ানোর পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ। তবে 1 লিটারের বোতল এখনও কম। দাম বাড়ানোর জন্যই এতদিন কোম্পানিগুলো সরবরাহ সীমিত করে রেখেছিল বলে জানিয়েছে ডিলার ও বিক্রেতারা। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে এই ডিলারের দোকানে একের পর এক সয়াবিন তেল আনা হচ্ছে। ডিলাররা বলছেন, দাম বাড়ানোর পর মিল থেকে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। মাল বন্ধ ছিল, কোম্পানি দাম দরের কারণে কোম্পানি মাল দেয় না। আমরা তো কোম্পানি মাল না দিলে আমরা তো কিছু বলতে পারি। এখন 1 লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে 189 টাকায়। তবে 1 লিটার বোতলের সরবরাহ কম, সরবরাহ বেড়েছে 5 লিটারের। 850 টাকা বিক্রি ছিল, 52 টাকা রেট ছিল। এখন কথা আপনার 922 টাকা রেট, আমরা 920 টাকা বেচতে হবে। আজকে কোম্পানি যখন বলে গেছে আপনাদের 900 টাকা কিনা 910 টাকা গায়ে রেট, তাহলে আমরা বেচতে পারবো 910 টাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতারা। আপনি বা আপনার সরকার যেই বলুক ওটাই আমার কিনতে হবে। আমাকে কেউ 1 টাকাও কম দেবে না বা 2 টাকাও কম দেবে না। এখন কিনছি 850 টাকা দিয়ে কিনতাম, এখন 910 টাকা দিয়ে কিনছি। তবে খোলা সয়াবিন তেলের দাম কমেছে। আগে তো নিতাম 165 করে, এখন 150 টাকা নিল। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বৃহস্পতিবার দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেট, দিনভর অবরোধে দুর্ভোগ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগামী জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিডিআর হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। এই সময় তিনি জানান, যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার এরই মধ্যে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত 23 জন দেশের বাইরে অবস্থান করছেন। তার মধ্যে 8 জনের সাক্ষাৎকার নেয়ার জন্য যোগাযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দেশজুড়ে রেল ব্লকেটের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাওন।
ক্রাফটদের পদোন্নতির প্রতিবাদ ও উচ্চশিক্ষা সহ আরও বেশ কিছু দাবি নিয়ে দিনভর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই রাস্তা অবরোধ। বিতর্কিতভাবে নিয়োগ হয়েছে, তারা এসে আমাদেরকে ঠিকমতো ক্লাস করেছে না। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর করার যে পায়তারা চলছে, এই পায়তারাটা যেন বন্ধ করা হয়। কিন্তু হাইকোর্ট আমাদের এই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে রায় দিয়েছে। আমরা যখনই উচ্চশিক্ষার জন্য যাব, আমরা একটিমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছি, সেটি হচ্ছে ডুয়েট। আমাদের লাখো শিক্ষার্থী তো সেখানে সংকলন হয়ই না। বুধবার সকাল 10টার দিকে রাস্তা অবরোধের ফলে 7 রাস্তা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আটকে যাওয়া মানুষ ও যান চালকেরা জানান তাদের ক্ষোভের কথা। বললাম যে তোমরা হাফ রাস্তা আটকাও, হাফ রাস্তা আমাদের ছাড়ো। সাধারণ মানুষকে এভাবে আটকায় তো লাভ নেই। আমরাও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যার যা যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। আমরা তো প্রায় 1.5 ঘন্টার মতন এখানে বসে আছি। আমরা ছাত্রদের বললাম যে তোমরা যে আটকা রাখছো, তোমাদের এইটা কি? যে অসুস্থ মানুষ আমি বসে আছি, আমাদের হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু তাদের তো সেটা বোঝা উচিত। দুর্ভোগ হচ্ছে না, আর দিন খাওয়া নাই দাওয়া নাই, আর সকাল 10টার দিনে বই রয়েছি। তবে শিক্ষার্থীদের দাবি অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের যাওয়ার ব্যবস্থা করেছেন তারা। আমরা অসুস্থ রোগী যারা আছে, অ্যাম্বুলেন্স যারা আছে, সুস্থতার কথা যখনই জানছি তাদেরকে আমরা বের করে দিচ্ছি। দিন শেষে রাস্তা ছেড়ে দিয়ে 6 দফা দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে রেল অবরোধের কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি ধর্ষক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। পুলিশ জানায় ধর্ষণের ঘটনায় ড্রাইভার লোকমান ও হেলপার হানিফকে গ্রেফতার করা হয়েছে। তবে বাসের সুপারভাইজার এখনও পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 জন ধর্ষণের কথা স্বীকার করেছে। গেল 14 এপ্রিল কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে চলন্ত বাসে 14 বছর বয়সী কিশোরীকে আটকে গাড়ির সুপারভাইজার, ড্রাইভার ও হেলপার পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরী এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দর্শক, শেষ করছে 21 সংবাদ। আবার সংবাদ শিরোনামগুলো আরও একবার। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, কূটনৈতিক সম্পর্কের পালে নতুন হাওয়া। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, রোজার আগে নির্বাচন চায় জামায়াত। সবশেষ সংবাদ জানান ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।